ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল নয়, কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্দেশ, বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না। নিচে লেখা, ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকেও সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে ওয়াকফ আইন সংক্রান্ত। গতকালকেও হয়েছিল, আজকেও হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সেটা শুনছে, জাস্টিস সঞ্জীব খান্না। তো আজকে যেটা বলা হয়েছে দুটো কথা, যে যেগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষিত সেসব বিষয়ে এখনই কিছু বদল করা যাবে না। যে ওয়াকফ নয়, অমুক তমুক, তার চরিত্র বদল ওইসবের কিছু করা যাবে না। আর ওই যে অমুসলিম নিয়োগ কাউন্সিলে বা এতে পর্ষদে, সেটাও কিন্তু এখন কিছু করা যাবে না। কতদিন? সেটা পরবর্তী শুনানি পর্যন্ত। মানে সেটা কবে? 5 মে, সামনের মাসের 5 তারিখ পর্যন্ত, যতক্ষণ না নতুন কোনো নির্দেশ আসছে ওই সম্পত্তির ব্যাপারে কিছু করা যাবে না, কোনো বদল করা যাবে না, বা ওই নিয়োগ করা অমুসলিম কাউকে কাউন্সিলে পর্ষদে, এটা করা যাবে না। এটা আজকে বলা হয়েছে। কিন্তু দর্শক, আমি দেখছি এটা নিয়ে কেউ কেউ ভাবছেন যে সুপ্রিম কোর্ট বিরাট পদক্ষেপ করছে, তার মানে যেসব মুভমেন্ট চলছে ঠিকই চলছে, সুপ্রিম কোর্ট হয়তো এই আইনকে রদ করে দিতে পারে। আমার কিন্তু দর্শক সেটা মনে হয়নি। আমি হিয়ারিং পর্বটা শুনছিলাম এবং খবরও সব দেখছিলাম মিডিয়াতে। সেখানে যেসব অবজারভেশন উঠে এসছে এবং প্রধান বিচারপতির যে কথা উঠে এসছে, আমার কিন্তু সেই কথা শুনে একবারও মনে হয়নি যে এই আইনটাকে রদ করে দেবে সুপ্রিম কোর্ট, বাতিল করে দেবে। আমার কিন্তু একবারও মনে হয়নি। কারণ যেসব অবজারভেশন বা যেসব কথাগুলো বলা হয়েছে বেঞ্চের তরফে, বিশেষ করে প্রধান বিচারপতি, তার মধ্যে একটা কথা বলেছেন উনি, যে এই যে আইনটা করা হয়েছে এর মধ্যে তো অনেক সব ভালো দিক দেখছি। উনি কিন্তু বলেছেন, এই যে আইনটা করা হয়েছে এর মধ্যে তো অনেক সব ভালো দিক দেখছি, ফলে এই আইনকে পুরোপুরি স্টে করে দেওয়া এটা করা যাবে না। তবে ওই এখনই ওসব বদল করা, এই করা সেই করা, এখনই এসব কিছু করা যাবে না, এসব দেখতে হবে। আর ব্যাপারটা কি এসব নিয়ে বলতে হবে কেন্দ্রকে। এবং আরও কিছু প্রশ্ন করা হয়েছে যে এখানে অমুসলিমদেরকে রাখার কথা বলছেন, হিন্দু যেসব ট্রাস্ট রয়েছে সেখানে কি মুসলিম প্রতিনিধি থাকার কোনো জায়গা আছে? এই প্রশ্ন তোলা হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। কেন এটা এইরকম সিদ্ধান্ত হয়েছে এইসব ব্যাপারে বলুন, কেন এই আইন করতে হলো সেই সব বিষয়েও বলুন। তো তখন যিনি ছিলেন সরকার পক্ষের, তার বক্তব্য ছিল যে অনেক সব অভিযোগ এসছে সম্পত্তি নিয়ে, অনেক সম্পত্তিকে ওয়াকফ হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে, তো তার কি গ্রাউন্ড আছে, কি ব্যাপার আছে, সেগুলোকে খতিয়ে দেখা, অমুক তমুক, এই নিয়ে অশান্তি তৈরি হচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তো সেই জন্যে নতুনভাবে এটাকে দেখার জন্য এই আইনকে তৈরি করা হয়েছে। অনেক অভিযোগ জমা পড়েছে, এইসব বলা হয়েছে। তো এইসব বলাতে সুপ্রিম কোর্ট বলেছে, সময় দিয়েছে এবং কেন্দ্রও সময় নিয়েছে যে আরও আমরা যা সব বলতে চাই সেগুলো তাহলে আপনাদেরকে বলবো, মানে বেঞ্চে বলবো। তো 1 সপ্তাহ সময় দিয়েছে এইসব বিষয়ে কি কি ব্যাপার আছে, কি গ্রাউন্ড আছে, কোন ভাবনা থেকে সেগুলো বলার জন্য। তো সেটা 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং পরবর্তী হিয়ারিং 5 মে ঠিক করা হয়েছে। তো এখন কেন্দ্র বলবে, গ্রাউন্ডগুলো বলবে, যে গ্রাউন্ডগুলো আলোচনা তো অলরেডি হয়েওছে, আপনারা শুনেছেন পার্লামেন্টে এসব নিয়ে অনেক চর্চা হয়েছে, হয়তো সেগুলোই সব বলা হবে। তো যাই হোক, সুপ্রিম কোর্ট হয়তো কতগুলো প্রশ্ন তুলেছে যে হিন্দুদের ট্রাস্টে কেন, মানে কেন বলেনি, বলছে হিন্দুদের যেসব ট্রাস্ট আছে সেখানেও কি মুসলিম প্রতিনিধি থাকতে পারেন, এইসব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অমুক তমুক। কিন্তু হলেও আমি যে পর্বটা দর্শক শুনেছি, আমার কিন্তু প্রধান বিচারপতির যে বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে, তাতে আমার একবারও মনে হচ্ছে না যে এই আইনটাকে রদ করে দেওয়া হয় বলে। এখন সময় খানিকটা নেওয়া হয়েছে এবং সময়টা নেওয়ার পেছনেও হয়তো কোনো একটা কৌশল থাকতে পারে সুপ্রিম কোর্টের। আমার সেটা কোথাও মনে হচ্ছে যে গতকাল এবং আজকে শোনা হয়েছে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে বলার জন্য, কেন্দ্রও সময় নিয়েছে এবং 5 তারিখে হিয়ারিংয়ের ডেট, তার মানে মাঝখানে অনেকটা দিন।
আর এখন ওয়াকফ প্রপার্টি নিয়ে যা সব চলছে বিক্ষোভ বিশেষ করে এই বাংলাতে, যেটার দিকে নজর সুপ্রিম কোর্টেরও আছে, সেটাও খানিকটা মানে থিতিয়ে যাওয়ার একটা সময় পেয়ে যাবে, বা থিতিয়ে দেওয়ার জন্য একটা সময় দেওয়া হচ্ছে। এই যেভাবে গরম গরম ব্যাপারটা হচ্ছে, এক্ষুনি যদি সুপ্রিম কোর্ট যদি এখনই বলে যে না আইন যা আছে ঠিক আছে, তাহলে ক্ষোভের মাত্রা হয়তো চূড়ান্ত হতে পারে, সেখান থেকে আরও বেশি অশান্তি হতে পারে, সেটাও তো মাথায় রাখতে হচ্ছে। তো আমার মনে হচ্ছে কোথাও যে সময়টা খানিকটা কিল করা একটা কৌশল হতে পারে। আর একটা বিষয়, খুব বেশি পেছায়নি সুপ্রিম কোর্ট, আমার মনে হয় অন্য সময় হলে তো হিয়ারিংটা আরও পিছিয়ে দিত, কিন্তু এটা বেশি পেছায়নি। তার একটা অন্যতম কারণ হতে পারে দর্শক, যেটা আমার কোথাও মনে হচ্ছে যে এই যে মামলাটা, এটার নিষ্পত্তি বর্তমান প্রধান বিচারপতি উনি হয়তো করে যেতে চাইছেন। কারণ ওনার অবসর যে বিষয়টা আপনারা জানেন হয়তো, মে মাসের 13 তারিখে নতুন প্রধান বিচারপতি হিসেবে বি.আর. গাভাই উনি কিন্তু শপথ নেবেন। তার মানে উনি মানে যিনি আছেন সঞ্জীব খান্না, উনি কিন্তু অবসর নেবেন 13 তারিখের মধ্যে। ফলে খুব বেশি পেছানোর জায়গা নেই। যদি উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এর নিষ্পত্তি আমিই করে যাব, তাহলে 5 তারিখে হিয়ারিং করতে হবে। তারপর ওই দিনই হিয়ারিং পর্ব আশা করি শেষ হয়ে যাবে, বা হয়তো যাই না তারপরে একদিন চলতে পারে। কিন্তু যেটা মনে করা হচ্ছে, বা আমারও কোথাও একটা ভাবনা, উনি ওনার অবসরের আগেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে যাবেন। সেই জন্য মাঝখানের সময়টা খানিকটা নেওয়া হলো, কিন্তু খুব বেশি নেওয়ার সুযোগ নেই, যেহেতু ওনার অবসরের মধ্যে সিদ্ধান্তটা জানিয়ে যাবেন। আমার কথা মনে হচ্ছে এই বেঞ্চে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়ে যাবে। তো ফলে দর্শক, যখন উনি বলেছেন যে এই আইনের মধ্যে অনেক ভালো ইঙ্গিত আছে, ভালো দিক আছে, তো যখন উনি এই আইনের মধ্যে ভালো দিক কিছুটা অংশ হলেও দেখতে পেয়েছেন, তার মানে এই আইনকে উনি রদ করে দেবেন, এ ভাবনা অলীক কল্পনা, এটা কখনো হয় না। বরং যে প্রশ্ন তোলা হচ্ছে অন্যদের তরফ থেকে, হয়তো সেই ক্ষেত্রে কিছু গাইডলাইন, কিছু কথা হয়তো বলতে পারেন ওনার বেঞ্চ, হয়তো বলতে পারে। যদি সত্যি এই আইনকে খুব খারাপ ভাবতেন প্রধান বিচারপতি, তাহলে স্টে দেওয়াটাতে অনেকটাই ব্যাপারটা তিনি দেখাতেন। উনি কিন্তু বলেছেন যে যা আমি অনেকগুলো ভালো ইঙ্গিত দেখছি, ভালো কারণ দেখছি, ফলে সেই জন্য এটাতে পুরোপুরি স্টে দেওয়াটা যাচ্ছে না, এটা কিন্তু বলেছেন প্রধান বিচারপতি। এই দুটো বিষয় বলেছে যে এখনই কোনো নিয়োগ নয়, আর এখনই চরিত্র বদল নেই। আর এখন চরিত্র বদল কেন হবে? কেন? এখন তো মামলা চলছে, নিষ্পত্তি হয়নি, মামলা তো অলরেডি বিচারাধীন, ফলে এখন এমনি দেখুন এই যে কথাগুলো বলেছেন না, এই কথাগুলো বলা না বলার সমান। এই যে কথাগুলো বলা না বলার সমান। অনেকে বলছেন যে এই তো ভালো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, বড় পদক্ষেপ, এগুলো ভুল কথা। বুঝতে হবে কোর্টের বিষয়, যখন একটা বিষয় কোর্টে বিচারাধীন, তো এমনিতেই তো ওটার উপরে আর কোনো কাজ হবে না। কি আর কাজ হবে? হিয়ারিং পর্ব চলছে, সুতরাং এটা একেবারে এক্ষুনি বিরাট জরুরি যে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়তে হবে তা তো না বিষয়টা। তো এমনিতেই একটা প্রসেস চালু করতে গেলে সময়ও লাগে, সেখানে 5 তারিখ 5 মে তো সামনেই। তো তার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে বটে, বললেও না বললেও একই হতো বিষয়টা। এখনই হয়তো এটা অ্যাক্টিভলি লাগু করে দেওয়ার ব্যাপারে সেরকম কিছু কেন্দ্র ভাবতো না। তবে কেন্দ্রের কাছে যেসব অভিযোগগুলো এসছে, সম্পত্তি নিয়ে যে বিবাদ বিতর্ক, বিভিন্ন জায়গা ওয়াকআপ বলে দেওয়া, তার কাগজপত্র নেই, নানান সব অভিযোগ এসছে, অনেক মানুষ অভিযোগ করেছেন। সুতরাং এটা একটা সিস্টেম হওয়া উচিত। তাছাড়া অনেক জায়গাতে ওয়াকআপ প্রপার্টি নয়ছয় করা হচ্ছে, যে টাকা ইনকাম হওয়ার কথা ওয়াকফ প্রপার্টি থেকে, যে টাকার দিয়ে সমাজের কল্যাণে আর কি কাজ করার কথা, সেখানে নয়ছয় করা হচ্ছে। লোকেরা লুটপাট করছেন, অনেক মতোয়াল্লি সম্পত্তি লুট করেছেন, নিজেরাই দখল করে নিয়েছেন, এবং তার রিপোর্টও তৈরি হয়েছে। আপনারা জানেন সেখানে এই বাংলা থেকেও রিপোর্ট নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে ববি হাকিমের নাম উঠে এসছে, যে প্রায় 5 বিঘা জমি ওয়াকফ প্রপার্টি দখল করে নিয়ে উনি মার্বেলের দোকান করেছেন ওনার ওয়াইফের নামে, এবং আরও নাদিমুল হক এমপি, তার নামটা উঠে এসছে, এবং আরও সব নাম উঠে এসছে না, এমএলএদের সব নাম উঠে এসছে সম্পত্তি দখল করে রেখে দেওয়া। তো এখন এইগুলোও নিশ্চয়ই বলা হবে ওখানে। তো এবং সেই জন্য আমরা আইন করেছি যে এই সব বিতর্কের নিষ্পত্তি হোক, আর যেখানে জবরদখল করে রাখা, লুট করে রাখা, অথচ যে জন্য ওয়াকআপ করে যাওয়া সমাজের কল্যাণে ইনকাম থেকে, সেইগুলো ব্যাঘাত ঘটছে। আমরা যদি পুরোপুরি সিস্টেমে হাতে নেই তাহলে সুবিধা হবে, হয়তো এইসব কথাগুলি বলা হবে।
আর এইসব কথাগুলো বললে এখনই যেটা শুনেছে তাতেই যখন বেঞ্চ বলছে যে অনেক ভালো দিক আছে, ফলে সেটাকে রদ করে দেবে, এটা ভাবছেন কেন? ওই দুটো কথা বলেছে বলে এখন কিছু হবে না, পরবর্তী শুনানি পর্যন্ত এটা বললেই ভাবছেন যে রদ হয়ে গেল। ভুল ধারণা। আমি আবারও বলছি, আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি হিয়ারিং পর্ব যা শুনলাম সেখান থেকে বলছি, এই আইন রদ হওয়ার কোনো জায়গা নেই। প্রধান বিচারপতির যা অবজারভেশন এসছে তাতে করে কিছু হয়তো কথা বলে দিতে পারে গাইডলাইন, কিন্তু এই আইন রদ করার মতো কোনো মন মানসিকতা আজ পর্যন্ত যে হিয়ারিং পর্বটা হলো দেখছি না। আর এই অশান্তি নিয়ে কথা বলা হয়েছে, এইসব নিয়ে এত অশান্তির কী আছে, বিচারাধীন বিষয়, আমরা দেখছি তো বিষয়টা, সেসব নিয়ে কথা বলা হয়েছে। ফলে দর্শক, আমার লাগছে না যে এই আইনকে রদ করবে সুপ্রিম কোর্ট। আমি শুধু ভাবছি তারপর কি করবে যারা এইসব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কি করবেন। সুপ্রিম কোর্ট যদি বলে যায় যে হ্যাঁ আইন ঠিক আছে, আইন মতোই চলবে, তখন তো কিছু করার থাকবে না, তখন তো ক্ষোভ বিক্ষোভ দেখানো যাবে না, দেখানো যাবে না, তখন তো আরও সিলমোহর হয়ে যাবে। তাহলে সবে পাস হলো এই আইন, সবে পাস হয়েছে, আর 5 মে মানে মে মাসে যদি এটাকে সিলমোহর দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে তো আর পুরো সব দরজা রাস্তা সব তো বন্ধ হয়ে যাবে। এবং সেটা তো কেন্দ্রের পক্ষে সুবিধা হয়ে যাবে যে কেন্দ্র বিল পাস করেছে, আইন করেছে, সেই সব নিয়ে অনেক কথা হচ্ছে, পলিটিক্যাল পার্টি অনেক কথা বলছে। আর যখন সুপ্রিম কোর্ট এতে সিলমোহর দিয়ে দেবে, তখন তার কেউ কিছু বলতে পারবেন না, না কোনো সংগঠন, না কোনো পার্টি। তাহলে এত দ্রুত যে বিতর্কের সমাপ্তি ঘটে যাবে, তো সেটা কেন্দ্রের কাছে তার থেকে ভালো খবর আর কি হতে পারে। যদি অনেক লেন্দি প্রসেস হতো, তখন হয়তো সেটা নিয়ে আরও জিয়ে থাকতো বিতর্ক। তো যদি মে মাসের মধ্যে 13 তারিখের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়, তো আরও পোয়া 12 হয়ে গেল কেন্দ্রের। আমরা যেটা বলেছি সেটাই হলো, সুপ্রিম কোর্ট খুব দ্রুত তাতে সিলমোহর দিয়ে দিল, এবার বলো কি বলবে। ফলে এটা কেন্দ্রের কাছে একটা ভালো জায়গা, যে আমরা শুধু পাস করলে, অনেক বলা হয়েছিল সুপ্রিম কোর্ট যখন এতে সিলমোহর দিয়ে দেবে আর কারো কিছু বলার থাকবে না। তো আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি দর্শক, যে দেখবেন যতই সুপ্রিম কোর্ট যা হোক না কেন, সুপ্রিম কোর্ট এতে খুব বেশি হস্তক্ষেপ করবে না। কারণ একটা বিষয়, বিল পাস হচ্ছে পার্লামেন্টে জনপ্রতিনিধি তারা সব থাকেন, তাদের ভোটাভুটির মাধ্যমে বিল পাস হয়। সেই বিল দুটো কক্ষে পাস হওয়ার পরে রাষ্ট্রপতি তাতে সই করেন। এটা একটা প্রসেস, আইনি প্রসেস। ওটা আইনসভা আইন তৈরি করে, তার মাধ্যমে বিচার পর্ব চলে। আইনসভা আইন তৈরি করে, তার মাধ্যমে এবার আইনকে ফলো হচ্ছে কি হচ্ছে না সেটার উপরে বিচার পর্ব চলে। তো আইনসভাতে আইন পাস হয়েছে, সেটাতে খুব বেশি কি হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট? আর যেসব গ্রাউন্ড দেখানো হচ্ছে তাতে হস্তক্ষেপ করবে। যেমন দর্শক, নিশ্চয়ই আপনাদের হাতে মনে আছে 370 ধারা তুলে দেওয়ার যে বিষয়টা হয়েছিল, সেটাও পার্লামেন্টের সিদ্ধান্ত ছিল। সেই সব নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট হয়েছিল, কিন্তু আটকানো যায়নি। সুপ্রিম কোর্ট কিন্তু তাতেই সিলমোহর দিয়ে দিয়েছিল, অনেক ক্ষেত্রে হয়েছে। ফলে এটা আটকে দেবে। আর সবথেকে বড় কথা, আমি আবারও বলছি, প্রধান বিচারপতির আজকের যা মতিগতি দেখলাম, বুঝলাম, যখন নিজে বলছেন যে এর মধ্যে ভালো দিক আছে, তো সেটাকে রদ করবেন এটা ভাবছেন কেন? ফলে জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা। আমি প্রায় নিশ্চিত এই আইনকে বলবৎ যে বিষয়টা, সেটাই বহাল রেখে দেবে সুপ্রিম কোর্ট। দর্শক, আপনাদের কি মনে হয়, আপনারা কি বুঝছেন কি হতে চলেছে? আর যদি সত্যি এটাকে রেখে দেয়, বহাল রেখে দেয়, তাহলে কি করবে এইসব সংগঠন, বা কি করবেন মমতা ব্যানার্জি, যিনি বলছেন আমি আপনাদের পাশে রয়েছে? কি করবেন তখন? কি বলবেন? পেরেছেন সিএএ আইনকে আটকাতে পেরেছেন? কিছুই পারেননি, এটাও পারবেন না। উনি কিছুই করতে পারবেন না। বরং ওনাকে প্রশ্ন করা উচিত, যারা সব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, যে যেদিন ভোটাভুটি হচ্ছিল সেদিন আপনার সব এমপি পার্লামেন্টে ছিলেন না কেন? এখন দরদ দেখাচ্ছেন। এই প্রশ্ন ওনাকে করা উচিত, এবং সেই সঙ্গে আরও সব প্রশ্ন, যেগুলো আমি বলেছিলাম আগেই, যে এই যে এত ওয়াকফ সম্পত্তি বেদখল করে রেখে দেওয়া হয়েছে, আপনার নেতা মন্ত্রীরাই তো সব দখল করে রেখে দিয়েছেন, তো সেগুলোকে আপনি উদ্ধার করার জন্য কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনি কথা বলছেন, এই সব প্রশ্ন ওনাকে করা উচিত। এবং এই আইন তো থাকবে যেটা আমার মনে হচ্ছে, তারপর আরও বেশি বেশি করা উচিত। আর শেষে বলবো, ওনার ফাঁদে পা না দেওয়া উচিত। কিছু করার নেই, আইন যখন হয়ে গেছে সেই আইন মানতে বাধ্য। উনি যতই বলুন আমি এখানে লাগু করব না, সুপ্রিম কোর্ট যখন তাদের সিলমোহর দিয়ে দেবে, তো আপনি তখন বিধানসভাতে রেজুলেশন পাস করে কি করবেন? বলেছেন না যে আমরা বিধানসভাতে এই করবো সেই করবো, তো তার আগে তো ওই তো সিল তো ওখানে আটা হয়ে যাচ্ছে। বিধানসভায় পাস করবেন, এদিকে সুপ্রিম কোর্টে চলে গেছেন। আপনাদের মহুয়া মৈত্র, হুমায়ুন কবির কে সব গেছেন না সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যদি এটাকে বলবৎ রেখে দেয়, তার মধ্যে সব দরজা তো বন্ধ হয়ে গেল। তো আপনি আবার বিধানসভাতে রেজুলেশন পাস করে কি করবেন?
ওনাকে ধরবেন, ওনাকে যিনি খুব আশ্বাস দিয়েছেন আমি পাশে আছি লাগু করতে দেবো না, ওনাকে প্রশ্ন করবেন সুপ্রিম কোর্ট এ করে দিলে আপনি পারবেন সেটাকে আটকাতে, তাহলে কেন ভুলভাল কথা বলছেন? তারপরেও ভুলভাল বোঝাবেন, কিন্তু যদি সেটা বোঝার শক্তি না থাকে সংখ্যালঘুদের, তাহলে তারা ওই পাল্লাতে পা দেবেন, ওনার পাল্লাতে পা দেবেন। দর্শক বলুন আপনাদের যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।